আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানির দ্বিতীয় দিনে বেশিরভাগই প্রার্থিতা ফিরে পেয়েছেন। আগারগাঁওয়ে কমিশন ভবনে ৭০টি আবেদনের ওপর শুনানি শুরু হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ ৫৭টি আবেদন মঞ্জুর করে নির্বাচন আপিল কমিশন। বাতিল করা হয়েছে ৭টি আবেদন, স্থগিত রাখা হয়েছে ৬টি আবেদন। দেখুন নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে এদিন দ্বিতীয় দিনের মতো আপিলের শুনানি শুরু হয়। স্বতন্ত্র, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন সহ বাতিল হওয়া প্রার্থীরা আবেদনের উপর শুনানি করেন। নির্ধারিত সময়ের আগে দ্রুতই অর্ধেকের বেশি আবেদনের শুনানি শেষ হয়। শুনানি শেষে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। দল একজনকে মনোনয়ন দিচ্ছে, তার বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে এবং নিজেকে জাহির করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য লড়াইও করছে প্রচণ্ড। এরকম হয়েছে অতীতেও, ইতিহাসে আছে। পরে জামায়াতের যশোর ২ আসনের প্রার্থী মোসলেউদ্দিন ফরিদের আবেদন শুনানি শেষে অপেক্ষমান রাখে ইসি, কিন্তু জামালপুর ৩-এ মুজিবুর রহমান আজাদের প্রার্থিতা মঞ্জুর হয়। একটা কারো ভুলের কারণে ৩০,০০০ টাকা শোধ দেওয়া হয়নি। তা আমি বিদেশে চলে যাই, কিন্তু তারপরেও ব্যাংকের কাছে আমার 2টা স্থায়ী ঠিকানা ছিল। তারা গত এই ২৪ বছরে কোনো যোগাযোগ ওখানে করেনি। পরবর্তী কর্মদিবসে এটা দিয়ে আমরা সেটা সার্টিফিকেট এটা রিটার্নিং অফিসারকে দেই, কিন্তু এটা ওনারা গ্রহণ করেননি, যেহেতু যে ওই তারিখের মধ্যে এটা শোধ হয় নাই। অন্য দিনের মতো এদিনও জাতীয় পার্টি তার বেশিরভাগ সদস্যদের মনোনয়নের বৈধতা পায়। তবে নির্বাচনের প্রচারণা নিয়ে নিরাপত্তার আশঙ্কা রয়েছে বলে জানান দলের মহাসচিব। ভীতিকর পরিস্থিতির মধ্যেও ২৪৪টি জায়গায় ৪৩টি জায়গায় আমরা মনোনয়ন দিয়েছিলাম এবং প্রায় সকলেই জমা দিয়েছে এবং আপিলে অনেকে ফিরে পাচ্ছে। আমরা একটা বৃহৎ দলে পরিণত হয়েছি। ২২ তারিখের পরে আমাদের শঙ্কা আছে, আমি আপনার সাথে একমত। নির্বাচনে প্রত্যাহারের দিন পার হয়ে গেলে জাতীয় পার্টির ওপর অযাচিত হামলা, হুমকি, ভোটারদের ওপর অযাচিত হামলা, হুমকি আসতে পারে। 2 দিনে ১৪০টি আপিলের নিষ্পত্তি হয়েছে। আগামী 18 ডিসেম্বর ৬৪৫টি আবেদনের শুনানি শেষে প্রার্থীরা প্রত্যাহারের পর ২০ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ভোটারদের আস্থা ও বিশ্বাস ফেরানোই আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মন্তব্য করে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বলছে, আগামী জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি বলে দেবে নির্বাচন কেমন হয়েছে। এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ মাইল ফলক বলেও মন্তব্য করে সংস্থাটি। দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। আর মাসখানেক পর অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন পর্যবেক্ষণ করতে গত ২৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। এবারের নির্বাচন গেল 3টি নির্বাচনের চেয়ে ভিন্ন হবে বলে ইঙ্গিত দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন মিশন প্রধান। তার নেতৃত্বে এই পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন কানাডা, সুইজারল্যান্ড ও নরওয়ে সহ বেশ কয়েকটি দেশের ২০০ জন পর্যবেক্ষক। এরই মধ্যে নির্বাচন পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছেন ৫৬ জন। প্রাক নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক মতামত তুলে ধরেন তারা। আমরা স্বাধীন, নিরপেক্ষ ও হস্তক্ষেপ মুক্ত নির্বাচনে বিশ্বাসী, আর নির্বাচন কমিশন ও সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ইউনিটও কাজ করবে। এ সময় তিনি বলেন, এই পর্যবেক্ষণ মিশন নির্বাচনের ফলাফল প্রত্যয়ন করবেন না। তারা দেখবে নির্বাচন কতটা নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও হস্তক্ষেপ মুক্ত হলো। বাংলাদেশের আইনি কাঠামো ও দেশটি যেসব আন্তর্জাতিক ও আঞ্চলিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড গ্রহণ করেছে তার ভিত্তিতেই আগামী নির্বাচন মূল্যায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ টিম। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে সাধারণ মানুষ নির্বাচনে অংশ নিয়েছে কিনা ও কত শতাংশ মানুষ ভোট দিয়েছেন তা পর্যবেক্ষণ করবে এই মিশন। এছাড়া জাতীয় নির্বাচনের পর আগামী 14 ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে মতামত তুলে ধরার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। পুনরায় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিনে ফিরে যেতে না চাইলে সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেবার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।
একই সুরে কথা বলেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও। বলেন, আসন্ন নির্বাচন এমনভাবে ভোট দিতে হবে যেন ভবিষ্যতে আর পস্তাতে না হয়। এদিন 8টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নাগরিক পদক প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নাজিবুর রহমানের রিপোর্ট। নগর উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি দিতে রোববার রাজধানীর গুলশান নগর ভবনে নাগরিক পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি। অনুষ্ঠানে যোগ দিয়ে এলজিআরডি উপদেষ্টা বলেন, আধিপত্যবাদ আর অন্যায়ের পথ ধ্বংস করতে গণভোটে ইতিবাচক রায় দিতে হবে। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে জানিয়ে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তরুণ ভোটারদের। আপনারা আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমনভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। আমরাই ভোট দিই, আমরাই আবার বলি নেতারা ভালো না, এটা হইতে পারবে না। গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে। এর আগে অনুষ্ঠানে নাগরিকদের নিজ শহরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব তুলে ধরেন লেখক ও গবেষক ডক্টর সলিমুল্লাহ খান। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তর ঢাকাকে পরিচালনা করতে চায় নগর প্রশাসন। 5 আগস্টে 2 বছর এখনো হয়নি, যে পরিবর্তন হয়েছে সেটা আমাদের মনে অনেক আশা জাগিয়েছিল, সেই আশার অধিকাংশ বাস্তবায়িত হয়নি। আমাদের শহরের কর্পোরেট সেক্টরটা সামহাও জলাধার উল্টো ভরাট করে দখল করে শহরের লিভেবিলিটি নষ্ট করছে। প্রাইভেট সেক্টর, ফিলান্থ্রপার, ছাত্র এবং নাগরিকরা তাদের জায়গা থেকে যদি এগিয়ে আসেন তাহলে এটা অনেক ভালো করবে। শহরের পরিবেশ রক্ষা ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান, শাসন ব্যবস্থা, সংসদের উচ্চকক্ষে পিআর, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি সহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো টানা আলোচনা এবং বিতর্কের পর জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিত হচ্ছে গণভোটও। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে বিজয়ী দলকে। বিএনপির দেয়া নোট অফ ডিসেন্টকে তৃণমূলের অনেক নেতাকর্মী না ভোট মনে করছেন। মাঠ পর্যায়ে অনেক নেতার বক্তব্য স্পষ্ট নয়, তবে ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা বলছেন, সংস্কার ও গণভোটের বিরুদ্ধে যারা অবস্থান নেবেন তারা ভোটারদের প্রশ্নের মুখে পড়বেন। নিয়ামুল আজিজ সাদেকের আরও একটি রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের 30টি প্রস্তাবনা, জুলাই সনদ অনুসারে সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন এবং উচ্চকক্ষ গঠনে নাগরিকগণ ভোট দেবেন। এগুলোর পক্ষে হাঁ ভোট আর বিপক্ষে থাকলে না ভোট। এবারের গণভোট হ্যাঁ জয়যুক্ত না হয়, হবে না, বাট আমি বলছি যদি না হয় তাহলে একদম নিশ্চিন্ত থাকতে পারেন যে বাংলাদেশে ফ্যাসিবাদ আবার ফিরে আসবেই, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু এ নিয়ে চলছে বিভ্রান্তিকর নেতিবাচক প্রচারণা। নারাজ হলো বিএনপি। কে বলছে? আমি নিজে বলছি। হানার বিষয়ে আমি যতটুকু জানি যে না হয়েছে বিএনপি আর হ্যাঁ হয়েছে জামায়াত। কোটি কোটি টাকা খরচের এই গণভোটের জন্য সরকারিভাবে প্রচারণাও চলছে। অধিকাংশ রাজনৈতিক দল প্রকাশ্যে সভা সমাবেশে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তবে এর বিপরীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ একবারে আর কোনো মিটিং টিটিং হবে না, মিটিং টিটিং সংসদে কোথাও উঠবে না, ওই হার মধ্যে লেখা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ। তৃণমূল ও স্থানীয় বিএনপির কেউ কেউ বুঝে কিংবা না বুঝে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেছেন, সংস্কারের জন্য সবার আগে ছিল বিএনপি। গণভোটে বিএনপি হাঁয়ের পক্ষে। আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে।
না বলার তো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো মানুষের রক্ত ঝরেছে ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্তির জন্য। আগামী নির্বাচন হবে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের, তাই গণভোটে এগিয়ে থাকবে হাঁ ভোট, বলছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিগণ। আগের সেই পতিত শক্তিকে পরাজিত করে জয়ী হয়েছে এই শক্তি এবং তারাই আত্মত্যাগ করেছে। এবং কি জন্য করেছে? 3টা বিষয় ছিল: বিচার, রাষ্ট্র সংস্কার, নির্বাচন। রাষ্ট্র সংস্কারের অন্যতম অংশ হচ্ছে যে আমাদের এই গণভোট। গণভোটে ইতিবাচক ফলাফল আসলে এরই ভিত্তিতে সাংবিধানিক ও রাষ্ট্রীয় মৌলিক পরিবর্তন আনবে পরবর্তী সংসদ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মিস্টার আলবার্ট টি গাম্বেসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা হয়। এছাড়া দুদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করা হয়। এদিকে জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা। ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, হত্যাকাণ্ডে অংশ নিয়েছে একই পরিবারের 3 ভাই। এ ঘটনায় মূল শুটার জিনাত সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারের পাশে স্টার হোটেলের সামনে আড্ডা দিচ্ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। আগে থেকে ওত পেতে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে। বুধবার রাতের ওই ঘটনায় হাসপাতালে মৃত্যু হয় মুসাব্বিরের। তোলপাড় সৃষ্টি হয় বিভিন্ন মহলে। নির্বাচনের আগে এমন ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় জনমনে। হত্যাকাণ্ডের ঘটনায় মূল শুটার জিনাত সহ 4 জনকে রাজধানী সহ আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এই তথ্য জানান গোয়েন্দা কর্মকর্তারা। 2 জন শুটারের একজন জিনাত, পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেফতার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন, পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয়। এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল। এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। ডিবির প্রাথমিক ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্ব ও রাজনৈতিক কোন্দলের কারণে আজিজুর রহমানকে হত্যা করা হয়েছে। কারওয়ান বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের ওঠা বসা আছে। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি। এর নেপথ্যে যদি কেউ থাকে তাদেরকে আমরা খুঁজে বের করব। এটা তো ইনিশিয়াল স্টেজে আসামি শনাক্ত এবং তারপরে যে আসামি গ্রেপ্তার, এই তো একটু স্পেস দরকার। হত্যার ঘটনায় একই পরিবারের 3 ভাই অংশ নিয়েছে। 2 জন গ্রেফতার হলেও রহিম নামে আরেক শুটার এখনও পলাতক। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ভারতের মাটিতে আম্পায়ারিং করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। রবিবার ভাদাদোরায় শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থের সঙ্গে ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্বে আছেন শরফুদ্দৌলা। আইসিসির এলিট প্যানেলের সদস্য হিসেবে ভারত নিউজিল্যান্ড সিরিজে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।